এবং সব মিলিয়ে গুছিয়ে নেওয়ার যে কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে আগামী কিছুদিনের মধ্যে জুলাই সনদ, এবং এরপরে আসলে সংস্কারের রূপরেখা কি হবে, এর পাশাপাশি নির্বাচন নিয়ে আলোচনা রয়েছে রাজনীতির ময়দানে। আপনার কাছে ফলপ্রসূ মনে হয়েছে কিনা আজকের বৈঠক? ধন্যবাদ। আমি সহ আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। এই সভা মানে প্রত্যাশার তুলনায় অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ, কিংবা বলতে পারেন পারস্পরিক যে বিবেচনা থাকা দরকার সেটা ছিল। এবং আলোচনার মধ্যে অনেকেই যে সমস্ত যুক্তি কিংবা নতুন প্রস্তাব তুলছেন সেগুলো প্রত্যেকেই কিছু না কিছু বিবেচনা করছেন। একেবারে জাস্ট উড়িয়ে দেওয়া কিংবা মানে সরাসরি কিংবা ধরেন মানে নাকচ করে দেওয়া এইরকম জায়গাটাতে কেউই যাননি। যেমন ধরুন আর্টিকেল 70 নিয়ে আলোচনা শুরু হয়েছে, এবং আর্টিকেল 70 নিয়ে তো আমাদের অবস্থান আর্টিকেল 70 বিলোপ করা, কারণ এটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। কিন্তু বাংলাদেশ কিংবা সাউথ এশিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট ইত্যাদি, হর্স ট্রেডিং, অমুক তমুক অনেকগুলো বিষয় বিবেচনা রেখেই আস্থা ভোটের ব্যাপারে আগেই মানে আমরা যখন 31 দফা তৈরি করি তখনই এটা একটা জায়গায় এসেছিল, আমাদের আসতে হয়েছিল সকলের সাথে কম্প্রোমাইজ জায়গা থেকে, যে আস্থা ভোটের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ বহাল থাকবে, বাজেটের ক্ষেত্রেও থাকবে, কারণ গভর্নমেন্ট যদি বাজেট পাস করতে না পারে তাহলে কি হবে। কিন্তু ধরুন তখন বিএনপি সংবিধান সংশোধন, জাতীয় নিরাপত্তা, এই আরও দুটো ক্লজ যুক্ত করেছিল, যেটার সাথে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। এখন অনেকগুলো দল সংবিধান সংশোধনের প্রশ্ন এনেছেন। আবার এটার যুক্তি কিন্তু পাল্টে এসছে যে সংবিধান সংশোধন কি আনস্পেসিফাইড থাকবে। যেমন ধরুন সংবিধান সংশোধন যদি বলা হয় তাহলে কিছুটা আনস্পেসিফাইড, যে কোনো সংবিধান সংশোধনই তাহলে 70 অনুচ্ছেদ বহাল থাকছে, মানে কেউ বিপক্ষে ভোট দিতে পারবে না। তাহলে কেবলমাত্র মেজরিটি দিয়ে, মানে 2/3 মেজরিটি দিয়ে আপনি তখন বাকশালের মতো চতুর্থ সংশোধনী করতে পারেন, আপনি পঞ্চদশ সংশোধনীর মতো তত্ত্বাবধায়ক ব্যবস্থা, যেটা একটা ন্যাশনাল কনসেনসাস ছিল, সেটা বাতিল করে দিতে পারেন। তাহলে এগুলো কি আপনার ইলেকশন ম্যানিফেস্টোতে উল্লেখ ছিল? ছিল না। তো অনেকেই প্রস্তাব করছেন, যেটা অনেকটা র্যাশনাল, যে আপনি আস্থা ভোট, বাজেট এবং ইস্তেহারে বর্ণিত সংবিধান সংশোধন যদি এটা যুক্ত করেন, তাহলে আপনি যেটা ইস্তেহারে বর্ণনা করছেন যে আপনি এই সংবিধান সংশোধন করবেন যদি আপনি সংখ্যাগরিষ্ঠতা পান, সেই ক্ষেত্রে আপনার দলীয় সদস্যরা ওইটার প্রতি অব্লিগেটেড থাকে একটা। কিন্তু ইন জেনারেল টার্মসে রাখলে, কিংবা ধরেন ইভেন ন্যাশনাল সিকিউরিটির কোয়েশ্চেন, আপনি যেরকম ওয়াইড একটা জায়গা রাখেন, যে কোনো কিছুকেই ন্যাশনাল সিকিউরিটির মানে কাভারে ঢুকিয়ে দেওয়া যায়, সেখানেও স্পেসিফাই করা বহিঃশত্রু আক্রমণ সেই জায়গা থেকে যদি থাকে। অনেকে প্রশ্ন তুলেছেন যেমন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও এটা বহাল রাখা যায়। তো যেহেতু এগুলো নতুন প্রস্তাব, যুক্তি, অনেকেই বিবেচনা করছেন, আবার অনেকে করছেন না, কি করবেন সে কারণে আমরা প্রস্তাব করেছিলাম যে প্রথম দিন আলোচনা হবে, কিন্তু ওই দিনই যাতে সিদ্ধান্তটা না হয়, কারণ নতুন প্রস্তাবগুলো আসার পরে আবার দলে একটু আলোচনা করা, আরেকটা দিনের শুরুতে যেটা উনি শেষে বললেন, কিংবা আরেকটা দিনই রাখা যদি সম্ভব হয়, অথবা অন্য আলোচনার শুরুতেই আগের দিনের আলোচনার কংক্রিট ডিসিশন ঐকমত্য হলো নাকি দ্বিমত থেকেই গেল, সেই জায়গাটা নির্ধারণ করা হবে। তাতে ধরুন আর্টিকেল 70-এর ক্ষেত্রে প্রায় ঐকমত্য জায়গা চলে এসছে, কারণ আমরা প্রথমে বলেছি যে আমরা মানে ন্যূনতম জাতীয় ঐকমত্যের জন্য অনেক দূর পর্যন্ত ছাড় দিতে আমরা রাজি আছি। ফলে যদি সব দল মনে করে যে সংবিধান সংশোধন এর আনস্পেসিফাইড জায়গাতেই রাখবেন, সেক্ষেত্রে আমরা ছাড় দিতে প্রস্তুত থাকব। কারণ আমরা মনে করি যে 70 অনুচ্ছেদ, এই যে 3টা শর্ত রেখেও 70 অনুচ্ছেদ যে একভাবে সংস্কার করা হচ্ছে, সেটাই বাংলাদেশের রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আনবে। প্রত্যেকটা বিল, এইগুলো বাদে প্রত্যেকটা দলকে কিন্তু তার পার্লামেন্টারি বোর্ডের মানে কমিটির সাথে বসতে হবে, তার পার্লামেন্টারি মেম্বারদের সাথে বসতে হবে, দলের ভেতরে একটা বিতর্ক চলবে, এবং ওইখানে দলীয় সদস্যদেরকে কনভিন্স করতে হবে। তো এই যে একটা মিনিমাম মানে একটা রাষ্ট্রীয় আইন, একটা রুলস অফ দি গেম, কীভাবে দলের ভেতরে ডেমোক্রেসিকেও অনেকটা প্রভাবিত করে কিংবা উৎসাহিত করে, সেই জায়গাটা তৈরি হবে। তো একইভাবে ধরুন নারীর আসনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে অবশ্য অতটা ঐক্যের জায়গা হচ্ছে না। প্রস্তাব ছিল 300 আসন প্লাস 100 আসন, মানে মোট 400 আসনের হবে, 100 আসন সংরক্ষিত থাকবে নারীর জন্য, এবং সেটা সরাসরি নির্বাচন হবে ঘূর্ণায়মান পদ্ধতিতে। মানে এইবার প্রথমবারে একটা নির্বাচনে প্রথম 100, হয়তো পরের 5 বছর পরে আরেকটা নির্বাচনে আরেকটা 100, এইভাবে 4টা নির্বাচনের পর প্রায় 400 আসনেই নারী প্রার্থীরা
জয়লাভ করবেন। কিন্তু এই ক্ষেত্রে 400 আসনের ব্যাপারে মোটামুটি ঐকমত্য হলেও সরাসরি নির্বাচন এবং ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত বড় রকমের পার্থক্য আছে। অনেকে খুব নেতিবাচক মন্তব্য করেছেন, সেগুলো আমরা দেখেছি। সেটা একটা আছে। আরেকটা আমরা একটা প্রস্তাব রাখতে চাইছি, কারণ এইখানে যদি অ্যাকসেপ্টেডও হয়, এটা কিন্তু হচ্ছে নেক্সট পার্লামেন্টে যখন সংবিধান সংশোধন হবে, তার মানে 2030 মানে কিংবা ওই সময় 5 বছর পরে গিয়ে যে পরবর্তী নির্বাচন, সেইটার জন্য এটা প্রযোজ্য হবে। আগামী ইলেকশনের জন্য কিন্তু এটা প্রযোজ্য হচ্ছে না। সে কারণে আমরা যে প্রস্তাবটা করেছি, আরও দু একটা পার্টি করেছে, আমরা অনেকদিন ধরে এটা বলছিলাম যে আগামী নির্বাচনে অন্তত ইলেকশন কমিশন একটা জিনিস নীতিমালা করতে পারে, প্রত্যেক পার্টি অন্তত পক্ষে 20% উইমেন ক্যান্ডিডেটকে তারা মনোনীত করবে। আপনি নতুন করে লেখার দাবি করতে পারেন, কিন্তু ওইটা কিন্তু এখনো জাতীয় ঐকমত্য নয়। ওটা একটা পার্টি কিংবা একাধিক পার্টির দাবি হতে পারে। কিন্তু যে বিষয়ে ঐকমত্য হয়েছে, যে বিষয়ে ঐকমত্য কমিশন কাজ করছে, যে বিষয়ে অলরেডি আমরা অনেক দূর এগিয়ে গেছি, সেটা হচ্ছে সংবিধানের মৌলিক সংস্কার করা হবে। তাহলে এইটা যে কাজটা করা হবে সেই কাজে উল্লেখ করতে হবে এটা সংস্কার সভা অথবা সংস্কার পরিষদের নির্বাচন। আপনি এখন সাধারণ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এটা সম্ভব নয় কেন না? এবার অ্যামেন্ডমেন্ট কেন আবার হবে না? অ্যামেন্ডমেন্ট দিলেই এইটা আপনি 15th অ্যামেন্ডমেন্টের মতো এসে 13th অ্যামেন্ডমেন্ট যেমন বাতিল হয়ে গেছে, 15th অ্যামেন্ডমেন্ট এসে কোর্ট একটা বলে দিবে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল, সঙ্গতিপূর্ণ ছিল না, অতএব এইসব অ্যামেন্ডমেন্ট বাতিল, নাল অ্যান্ড ভয়েড। তখন আপনি আবার একটা যদি ক্ষমতা উল্টে যায়, তখন দেখবো আমরা এই 18th অ্যামেন্ডমেন্ট যেটা হবে সেটা বাতিল হয়ে যাচ্ছে। সে কারণে আমরা বলেছি যে একটা গণপরিষদ কি করে, যখন জনগণ ম্যান্ডেট দেয় যে এই সংসদকে একটি মানে নতুন সংবিধান লেখার দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন সেটা তারা সংবিধান তৈরি করে। কোর্ট কিন্তু ওই সংবিধানে ইন্টারফেয়ার করে না, কোর্ট তখন ওই সংবিধানের অভিভাবকে পরিণত হয়। সংস্কার পরিষদে ঠিক একই ক্ষমতা সম্পন্ন হবে, যে সে মৌলিক সংস্কারের অধিকার পাচ্ছে, এবং কোর্ট তখন ওই যে মৌলিক সংস্কার সম্পন্ন যে সংবিধানটা হবে সেইটাকে সে সুরক্ষা দিবে। কোর্ট এসে বলবে না যে সংবিধানের সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়, কারণ পিপল হচ্ছে সভরেন, পিপলের কিন্তু ম্যান্ডেট নিয়ে আপনি সংবিধান তৈরি করতে পারেন যেটাকে কোর্ট সুরক্ষা দিবে, কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করবে না। এই জায়গাটাতে আমরা বারবার বলছি জনগণের সম্মতি নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি যখন সংবিধান সংস্কার পরিষদ আগামী নির্বাচনকে বলবেন এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, তখন আপনি সংস্কার করার ফান্ডামেন্টাল মানে সংস্কার করার একটা রাইট পাচ্ছেন, এখতিয়ার পাচ্ছেন। সে কারণে এইটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই সবচেয়ে যুক্তিসঙ্গত। 1 2 হচ্ছে যে মানে আমরা এই জায়গাতে এসে সকলে ঐকমত্যেও আসতে পারি। এখন প্রশ্ন আসবে যে তাহলে কি এটা একটা আলাদা নির্বাচন? আলাদা নির্বাচন না। বাংলাদেশের উদাহরণ আছে, ভারতেও উদাহরণ আছে, 46, 54 এবং সবচেয়ে বড় কথা 1970 সালের নির্বাচন ছিল একই সাথে এটা পার্লামেন্ট, একই সাথে এটা গণপরিষদ। মানে হচ্ছে এইটা সংবিধান সংস্কার পরিষদ এবং জেনারেল পার্লামেন্ট হিসেবে এটা দুটো একসাথে অ্যাক্ট করতে পারে। সে প্রথম দিন থেকেই 5 বছর পর্যন্ত পার্লামেন্ট হিসেবে কাজ করবে, প্রথম দিন থেকে 6 মাস অথবা সর্বোচ্চ 1 বছর সময়ের মধ্যে সে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে, যে এই সময়ের মধ্যে সংবিধান তাকে সংস্কার করতে হবে।